টেন্স পারি, ভয়েস পারি, ক্লজ পারি, কিন্তু মনে মনে যে বাংলাগুলো করি প্যারাগ্রাফ বা রিপোর্ট লেখার সময়, সেগুলো ট্রান্সলেট কেন করতে পারি না? ডিয়ার ফ্রেন্ডস, এই সমস্যা বেশিরভাগ ছাত্রছাত্রীরা কিন্তু ফেস করে, তোমরাও নিশ্চয়ই করো। ঠিক আছে, যে কোনো একটা প্যারাগ্রাফ বা রিপোর্ট লেখা বা নোটিশ লেখার সময় মনে মনে বলে বাংলা তৈরি করে নে, তারপরে বা খাতায় একটু ড্রাফট করে নে, তারপরে ট্রান্সলেট করবি। কিন্তু সেই বাংলাটাকে যখন আমরা ইংরেজি করতে যাই, হয়তো টেন্স, ভয়েস, ক্লজ শিখেছি, কিন্তু ট্রান্সলেট তো সব বাক্য করতে পারছি না। সমস্যাটা কোথায়? সেই কি সমস্যা তোমরা ফেস করো এবং তার সম্ভাব্য সমাধান কি হবে, এই ভিডিওটা দেখতে থাকো, সমস্ত উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো। তোমরা মূলত যে সমস্যা ফেস করো, দু ধরনের সমস্যা ফেস করো, সেটা তোমার আমি বলছি। দেখো, এক, যে কোনো রাইটিং যখন তোমরা ট্রান্সলেট করতে যাও বাংলা থেকে, স্টাক টু ভোকাবুলারি, শব্দভাণ্ডারে আটকে গেছো। ঠিক আছে, লিখছো লিখছো লিখছো, বেশিরভাগ শব্দ তোমার কাছে মনে হচ্ছে এই শব্দের মানে জানি না তো, এটা কি হবে, এই বাংলাটার মানে জানি না তো, ভোকাবুলারিতে আটকে গেছো। ঠিক আছে, শব্দ ভাণ্ডারে। আর কি, হয়তো শব্দ জানো, স্টাক টু ইউর ওন মেড কমপ্লিকেটেড বেঙ্গলি, এমন একটা বাংলা তুমি তৈরি করেছো, বাংলা তোমার মাদার টাং, তুমি যে কোনো বাংলাই তৈরি করতে পারছো, এমন একটা বাংলা সেন্টেন্স তৈরি করতে পারছো যে বাংলা সেন্টেন্সটা এতটাই কমপ্লিকেটেড তোমার কাছে মনে হচ্ছে ওটা ট্রান্সলেট করতে পারছো না। এই বাবা কী বাংলা করলাম, ইংরেজি তো হচ্ছে না, অথচ ক্লজে ফেলতে পারছি না, ভয়েসে ফেলতে পারছি না, কি হবে? এই দুটো বেসিক সমস্যা কিন্তু তোমরা ফেস করো, এক ভোকাবুলারির দিক থেকে, আর দুই কমপ্লিকেটেড বেঙ্গলি তৈরি করে দাও, লিখতে পারো না। এই দুটো সমস্যা থেকে কিভাবে উতরানো যায় তার টিপস আজকে দেব। সো একদম কিন্তু স্কিপ করবে না, কিপ ওয়াচিং। তাহলে চলো দেখা যাক কি করে সমাধান পাই আমরা। ওকে, এবার দেখো, যে দুটো সমস্যা তোমরা ফেস করো, সে দুটো সমস্যার সমাধানটা কিভাবে আমরা করতে পারি। ওকে, দেখো, প্রথমে কি যেটা ছিল যে ভোকাব সমস্যা, শব্দ ভাণ্ডার আটকে যাচ্ছে, লিখতে পারছি না, ওয়ার্ডের মানে জানতে পারছি না, সেক্ষেত্রে কি করব? রিপ্লেস দ্য আননোন ওয়ার্ড, যে আননোন ওয়ার্ডটা তুমি মুখোমুখি হচ্ছ, সেই আননোন ওয়ার্ডটাকে রিপ্লেস করো, তার পরিবর্তে বসাও উইথ অ্যান ইজি ওয়ার্ড, একটা সোজা শব্দ দ্বারা, হুইচ ইউ নো, যেটা তুমি জানো। পৃথিবীতে একটা ইংরাজির 1000টা সিনোনিম পাওয়া যায়, প্রচুর সিনোনিম আছে, এটা নেই তো অন্যটা বসাবো, শব্দের অভাব নেই। ঠিক আছে, কঠিন শব্দও ইউজ করা যায়, কম্পারেটিভলি সোজা শব্দও ইউজ করা যায়। তাই এই যে ব্যাপারটা, এই প্রথমটা, এটা একটা উদাহরণের সাহায্যে যদি না বোঝাই, তোমাদের কাছে ব্যাপারটা ইনকমপ্লিট লাগবে। আমি একটা বাক্য নিচে, ধরো যে কোনো একটা রাইটিং লিখতে গিয়ে তোমরা এ ধরনের একটা বাক্যের তোমরা মনে মনে লিখলা যে তিনি অনুষ্ঠানটির গুরুত্ব সম্পর্কে তার মূল্যবান বক্তব্য প্রদান করেছিলেন। সাপোজ তুমি মনে করো এখানে প্রদান করেছিলেন, এই ভার্বটার মানে তুমি জানো না, এটা ভার্ব জানো না, কি করব দেখছি। আচ্ছা, এবার দেখো, বক্তব্য ইংরেজিটাও ধরো তুমি জানো না, মূল্যবান শব্দটাও ধরো তুমি সেভাবে সঠিক জানো না, তিনটে শব্দের মানে তুমি জানো না, এর সঠিক অর্থ মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডের মিনিংটা তুমি জানো না। তার জন্য কি তুমি ওয়ার্ড সেন্টেন্সটা পারবে না? অবশ্যই পারবে। ভালো করে খেয়াল করো, প্রদান করেছিলেন এর ডাইরেক্ট যেটা অ্যাপ্রোপ্রিয়েট মানে সেটা হচ্ছে ডেলিভার করা। ধরো এই ডেলিভার শব্দটা তুমি জানো না, তুমি ডেলিভারের বদলে তুমি দিতে পারো তো, প্রদান করেছিলেন জায়গায় আমি গিভ দিতে পারি তো, দিয়েছিলেন, এটা দিতে পারি, রিপ্লেসমেন্ট। বক্তব্যর আসল মিনিং আমি জানি স্পিচ, স্পিচটা আমি মনে নেই, বানান জানি না, ভুলে গেছি, তার পরিবর্তে একটা সোজা শব্দ লেকচার, এটা তো আমার মাথায় থাকে, এটা আমি দিতে পারি। মূল্যবান কথাটার অর্থ হচ্ছে ভ্যালুয়েবল, অনেকের এটাও মনে থাকে না সঠিক সময়। ভ্যালুয়েবলের জায়গায় আমি লিখতে পারি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। মূল্যবান, গুরুত্বপূর্ণ, কাছাকাছি, পুরো সিনোনিম না হলেও কাছাকাছি, এটা আমি লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটার যদি আমি আমার মতো করে কি করে লিখবো, আমি যদি এগুলো না জানি কি লিখবো, হি দিয়েছিলেন, গিভের পাস্ট ফর্ম হচ্ছে ভি2 হচ্ছে গেভ, হি গেভ হিজ ইম্পর্টেন্ট স্পিচ, আমি ওটা জানি না তাই লিখলাম ইম্পর্টেন্ট স্পিচ। ঠিক আছে, ও সরি, এখানে স্পিচ লিখবো না আমি, এখানে আমি
লেকচার লিখবো, ধরো স্পিচ জানি না। হি গেভ হিজ ইম্পর্টেন্ট লেকচার অন, কিসের উপরে? তিনি অনুষ্ঠানটির, অন দ্য প্রোগ্রাম, অন দ্য অনুষ্ঠানটির গুরুত্ব সম্পর্কে। হি গেভ হিজ ইম্পর্টেন্ট লেকচার অন দ্য ইম্পর্টেন্স অফ দ্য প্রোগ্রাম। অন দ্য, এখানেও ইম্পর্টেন্স দিয়ে দিই, অসুবিধা নেই। অন দ্য ইম্পর্টেন্স অফ দ্য প্রোগ্রাম, অফ দ্য প্রোগ্রাম। হি গেভ হিজ ইম্পর্টেন্ট লেকচার অন দ্য ইম্পর্টেন্স অফ দ্য প্রোগ্রাম। হয়তো শুনতে অতটা ভালো লাগছে না, কিন্তু ইংরেজিটা হলো, না পারার থেকে তো কিছু লেখা ভালো, ঠিক আছে? এইবার দেখো, এবার এর আসল যদি তুমি ওয়ার্ডের মানেগুলো জানতে তাহলে কিভাবে লিখতা? তাহলে লিখতা হি ডেলিভার্ড হিজ ভ্যালুয়েবল স্পিচ on the importance of the program, এটা লিখতে। তাহলে কি লিখতে? তুমি যদি জানতে সব ওয়ার্ডের মানে, তুমি লিখতে হি ডেলিভার্ড হিজ ভ্যালুয়েবল স্পিচ অন দ্য ইম্পর্টেন্স অফ দ্য প্রোগ্রাম। ওকে, আর তুমি যখন জানলে না তখন তুমি কি লিখলে? হি গেভ হিজ ইম্পর্টেন্ট লেকচার অন দ্য, কারণ তুমি মূল্যমানের রিপ্লেসমেন্ট ভ্যালুয়েবলের জায়গায় ইম্পর্টেন্ট তুমি জানো, তুমি বক্তব্য স্পিচ জানো না, সেখানে লেকচার তো জানো, তুমি প্রদান করেছিলেন ডেলিভার জানো না, তুমি গিফট তো জানো। তাহলে তুমি রিপ্লেসমেন্ট ওয়ার্ড যেটা ইজি তোমার মাথায় আসছে সেটা করো। ওই কঠিন শব্দগুলো যদিও বা প্রথমে চলে আসে, ওগুলোকে রিপ্লেস করে অন্যভাবে ভাবার চেষ্টা করো, ঠিক আছে? এইভাবে তুমি ভোকাব প্রবলেম দূর করতে পারো। এবার যদি কঠিন বাক্য করে দাও সেক্ষেত্রে তোমার কি করণীয়, এবার সেটা আসছে, ঠিক আছে? এবার দেখো, যদি তোমাদের সেন্টেন্স যেটা লিখেছো সেটা যদি খুব প্রবলেম হয়, মানে কঠিন সেন্টেন্স লিখে ফেলেছো বা কঠিন সেন্টেন্স মনে মনে ভেবে ফেলেছো, সেক্ষেত্রে কি করবে? ধরো এরকম একটা হঠাৎ করে তোমাদের মাথায় এরকম একটা সেন্টেন্স আসলো, তার অসুস্থতা সত্ত্বেও তিনি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এটা একটা সিম্পল সেন্টেন্স, সরল বাক্য, ঠিক আছে? এবার এই জায়গাটা তোমাদের গন্ডগোলে লাগছে, এই জায়গাটা কি করবে বুঝে উঠতে পারছো না। তিনি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এটা নাই করে ফেললে, তার অসুস্থতা সত্ত্বেও, এই জায়গাটা যে একটা সরল বাক্য করতে হয় তোমার ইনস্পাইট অফ দিয়ে বা ডেসপাইট দিয়ে, সেটা তুমি করতে পারছো না, ভুলে গেছো ফরমেশনটা কীভাবে। তখন কি করবে? তখন কি এই সেন্টেন্সের এই সেন্সটা কি তুমি বাদ দেবে? এই ধরনের বাক্য লিখবে না? অবশ্যই লিখবে, এই ধরনের বাক্যই লিখবে, কিন্তু এটাকে মডিফাই করে লিখবে। আচ্ছা, আমি এটাকে অন্যভাবে ঘুরিয়ে বলতে পারি কমপ্লেক্স সেন্টেন্সে, জটিল বাক্যে। এটা আছে সিম্পলে, যদিও সে অসুস্থ ছিল তবুও সে যোগদান করেছিল। যদিও ইংরাজিটা তুমি জানো, যদিও ইংরাজি দৌ, কিন্তু সত্ত্বেও ইংরাজি তুমি জানো না, বা সত্ত্বেও লিখলেও ইনস্পাইট অফ এর পরে যে আইনজি ফাইনজি যুক্ত হয়, এইসব ঝামেলা তুমি ভুলে গেছো। তাহলে তুমি দুটো সরল বাক্য যুক্ত করে যে একটা কমপ্লেক্স সেন্টেন্স হয় এটা তোমার মাথায় আছে, এবং যদিও মানে তুমি জানো, সেক্ষেত্রে এই বাক্যটাকে যদি তুমি একটু মডিফাই করে কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে যেতে পারো সিম্পল থেকে, তাহলে এই ক্ষেত্রে সিম্পল সেন্টেন্সের থেকে তোমার কাছে ইজি কি হলো? কমপ্লেক্স সেন্টেন্স। সব সময় সিম্পল সেন্টেন্স মানে সিম্পল না হয়, সিম্পল সেন্টেন্স মানে কিন্তু অনেক সময় কঠিন হয়, কারণ সিম্পল সেন্টেন্স তৈরি করা কিন্তু অনেক সময় কমপ্লেক্স সেন্টেন্সের থেকে বেশি হার্ড মনে হয়, ঠিক আছে? আমার কাছে তো কমপ্লেক্স সেন্টেন্স মনে হয়, তোমাদের কাছে বেশি সহজ মনে হওয়া উচিত। সিম্পল সেন্টেন্স মানে সবসময় যে সোজা হবে এমন কোনো ব্যাপার নেই, তাহলে এটা কিন্তু কঠিন লাগতে পারে। তাই এটাকে আমি মডিফাই করে কি লিখবো? যদিও তিনি অসুস্থ ছিলেন তবুও তিনি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। আমি আর বাংলাটা লিখলাম না, তাহলে যদিও ইংরেজি আমি কি লিখবো? দৌ। যদিও তিনি, হি ওয়াজ ছিলেন অসুস্থ, ইল। যদিও তিনি অসুস্থ ছিলেন, কমা মানে তবুও, হি সে, জয়েনের ভিটু হচ্ছে জয়েন্ট, যোগদান করেছিলেন, হি জয়েন্ট দ্য প্রোগ্রাম, সে প্রোগ্রামে জয়েন্ট করেছিলেন। দেখো, তাহলে এই বাক্যটা আমি কি করলাম? আমি বাক্য লিখলাম, কিন্তু এটাকে মডিফাই করে কমপ্লেক্স সেন্টেন্সে ঘুরিয়ে নিলাম, কারণ কমপ্লেক্স সেন্টেন্সটা আমার কাছে ইজি লাগছে। ওকে, এইবার কি আর একটা বাক্য দেখিয়ে দিচ্ছি। সূর্যোদয়ের সময় সে এসেছিল, এটাও সিম্পল সেন্টেন্স। এবার সূর্যোদয়ের সময়,
সূর্যোদয়ের সময়ও শব্দও ভুলে গেছি, এটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ আকারে করতে হয়। এটাকে যদি করি এরকম হয় যে হি কেম অ্যাট সানরাইজ, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে করতে হয় অ্যাট সানরাইজ। এবার ধরো অ্যাট সানরাইজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি করে করে কিছুই মাথায় নেই, বুঝতে পারছি না, তখন তুমি কি করতে পারো, তুমি এটাকে মডিফাই করে কমপ্লেক্স সেন্টেন্স কনভার্ট করো। যখন সূর্য উঠেছিল তখন সে এসেছিল। সূর্যোদয় মানে সূর্য ওঠা, তাহলে যখন সে সূর্য উঠেছিল তখন সে এসেছিল। তাহলে তুমি যখন বাক্য, তুমি তো হোয়েন মানে জানো তোমরা, তাহলে হোয়েন করো, হোয়েন দি সান, যখন সূর্য ওঠা ইংরেজি আমরা জানি কি রাইজ, রাইজের সঙ্গে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস যোগ হবে, হোয়েন দ্য সান রাইজেস, কমা মানে তখন, ও এসেছিল তো এটা সরি রোজ হবে, হোয়েন দ্য সূর্য ওঠার সময়, তাহলে এটাও পাস্ট টেন্স হবে, হোয়েন দ্য সান রোজ, যখন সূর্য উঠেছিল তখন হি কেম, তিনি এসেছিলেন। ঠিক আছে, এটা পাস্ট টেন্স, তাহলে এটাও তো রাইজটা রোজ হবে, পাস্ট টেন্স হবে। তাহলে এটা কি করলাম, সরল ছিল জটিল করলাম, কারণ যখন সূর্য উঠেছিল তখন সে এসেছিল, এই বাক্যটা তোমার কাছে ইজি মনে হতে পারে সূর্যোদয়ের সময় সে এসেছিল এই বাক্যর তুলনায়, এ কম্পারেটিভলি। এইভাবে তুমি যে বাক্যগুলো নিজে তৈরি করছো সেগুলো যদি একদম ইনিশিয়াল স্টেজে তোমাকে খুব কঠিন মনে হয় শেখার পর্যায়ে, তুমি যখন ইংরেজি শিখবে তখন তুমি সব পেরে যাবে। এখন যদি তোমার কঠিন মনে হয়, তুমি মডিফাই করে যে বাক্যটা তোমার কাছে সোজা মনে হবে, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স তোমার কাছে মনে হয় কমপ্লেক্স সেন্টেন্সটা কঠিন, তাহলে সেটাকে সরল বাক্য হিসাবে ভাবতে পারো। যদি কোনো সরল বাক্য তোমার কাছে মনে হয় কঠিন, তাহলে সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স হিসাবে ভাবতে পারো। যদি কোনো ভোকাবুলারি তোমার কাছে কঠিন মনে হয় ভোকাব প্রবলেমে, তাহলে তার নিয়ারেস্ট বা তার কাছাকাছি একটা ভোকাব যেটা তুমি জানো সেটা দিয়ে রিপ্লেস করো, কিন্তু ছেড়ে আসবে না, কারণ সমাধান তোমার কাছে অবশ্যই আছে। ঠিক আছে, বিলিভ ইন ইয়োর সেলফ। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, কমেন্ট করো না, কি করে বুঝবো যে কি ভালো লাগছে না খারাপ লাগছে, কমেন্ট তো করো। ওকে, ভালো থাকো। ওকে।